ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃত ইউনিট 7 অ্যান্ড 8 যে পিওয়াইকিউ আছে সেই পিওয়াইকিউগুলোর আমরা অ্যানালাইসিস আলোচনা করব। 2023 সাল থেকে 1994 সাল পর্যন্ত টোটাল ইউনিট 7 অ্যান্ড 8 যেখানে আমাদের সাহিত্য এবং সাহিত্যকার এবং সাহিত্যশাস্ত্র সম্বন্ধে যে আলোচনাগুলো আছে সেই বিষয়ক যা যা প্রশ্ন তোমাদের পড়েছে সেই প্রত্যেকটা প্রশ্ন আজকে নেওয়া হবে এবং সেগুলো আলোচনা করা হবে। তোমরা এই ভিডিওটা পার্ট ওয়াইজ পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটা পার্ট তোমরা ফলো করবে, একটাও পার্ট তোমরা বাদ দেবে না। চলো আমরা আজকের প্রথম প্রশ্নে যাই। ফার্স্ট আমরা আজকের করব 2023 ডিসেম্বর। ফার্স্ট আমরা আজকে কি দেখব? 2023 ডিসেম্বর ইউনিট 7 অ্যান্ড 8। চলো প্রথম প্রশ্ন বলছে দশরূপকানুসারম অধোলিখিতা কার্যাবস্থা গ্রন্থপাঠ ক্রমেণ যোজয়ত। তাহলে কি বলছে যে দশরূপক অনুসারে যে অধোলিখিত যে কার্যের অবস্থা সেই কার্যের অবস্থা তোমরা আলোচনা করো। কার্যের অবস্থা এখানে আমাদের আলোচনা করতে বলছে। ওকে, আমরা কার্য অবস্থা দেখব। অপশান কি বলছে? প্রাপ্তাশা, নিয়তাব্দি, যত্ন না আরম্ভ। তাহলে এদের আমাকে কি করতে হবে? এদের আমাদের ক্রম ওয়াইজ আলোচনা করতে হবে, ক্রম দেখতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? আমরা নর্মালি কি জানি? আরম্ভ, যত্ন, প্রাপ্তাশা, নিয়তাব্দি। আরম্ভ, যত্ন, প্রাপ্তাশা, নিয়তাব্দি। তাই দশরূপকের প্রথম প্রকাশে এই যে পঞ্চ অবস্থার কথা আলোচনা করা হয়েছে। কি বলছে? অবস্থা পঞ্চকার্যস্য প্রারব্ধস্য ফলার্থিবি আরম্ভ, যত্ন, প্রাপ্তাশা, নিয়তাব্দি, ফলাগম। ওকে, 18 নম্বর যে কারিকায় বলা হয়েছে এটা। এছাড়াও আমরা যদি অর্থ প্রকৃতি সম্বন্ধে দেখি, আমরা কিন্তু 5টা অর্থ প্রকৃতি দেখতে পাবো। কি সেই 5টা অর্থ প্রকৃতি? বীজ, বিন্দু, পতাকা, কুকরি আর কার্য। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন নৈমিত্তিকানুসারেণ নিমিত্তানি কল্পন্তে ইত্তো বিচারাভিধানম অনেন বাক্যেন মম্মটকেশাং মতং নিরাকরতি। বলছে নৈমিত্তিকানুসারে, নৈমিত্তিকানুসারে, তাহলে নৈমিত্তিক অনুসারে নিমিত্তানি কল্পন্তে ইত্তো বিচারাভিধানম অনেন বাক্যেন মম্মটকেশাং মতং নিরাকরতি। মম্মট কার মতকে নিরাকরণ করেছে? কি বলছে অপশান? বৈয়াকরণ, মীমাংসকানাম, ধ্বনি বিরোধী নাম না ধ্বনিবাদী নাম। অ্যান্সার কি হবে? মীমাংসকানাম। দেখো এখানে আমরা মম্মটাচার্যের যে কাব্য প্রকাশ আছে সেই কাব্য প্রকাশের পঞ্চম উল্লাসের মধ্যে আমরা এই নৈমিত্তিক অনুসারেণ নিমিত্তানি কল্পয়ন্তে এই লাইনটা আমরা পাচ্ছি। কি বলছে লাইনটার মানে কি? যে এই অংশে মম্মটাচার্য মীমাংসকগণের অপর এক সম্প্রদায়ের মতকে তিনি খণ্ডন করছেন। মম্মটাচার্যের মত কি? শব্দ হলো কেমন? শব্দ হলো নিমিত্ত আর ব্যঙ্গার্থ হলো নৈমিত্তিকী। শব্দার্থকে অবলম্বন করে ব্যঙ্গার্থের প্রকাশ ঘটে। সেই শব্দার্থ ও ব্যঙ্গার্থের মধ্যে নিত্য নৈমিত্তিক সম্বন্ধ বিদ্যমান আছে। অতএব নৈমিত্তিক অনুসারে নিমিত্তের কল্পনা অবিচার্য। নৈমিত্তিক অনুসারে যে নিমিত্তের কল্পনা সেটা অবিচার্য। তাহলে নৈমিত্তিক অনুসারে নিমিত্তের যে কল্পনা সেটা কারা করে? সেটা মীমাংসকগণরা করে। ক্লিয়ার তোমাদের সকলের কাছে? পরের প্রশ্নে চলো। বলছে
কালক্রমেণ অধস্তনানাং ক্রমচেতব, এখানে ক্রম লিখতে হবে। শ্রীহর্ষ শূদ্রক ভট্টনারায়ণ না ভারবী, কালক্রমেণ অধস্তনানাং ক্রমচেতব, শ্রীহর্ষ শূদ্রক ভট্টনারায়ণ না ভারবী। তাহলে এই যে কবিগুলো আমরা ইউনিট 7-এ দেখতে পাবো যে কবিদের সামান্য পরিচয় আছে এবং সেই কবিদের যে কালক্রম, এই কালক্রম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় পড়ে। তোমরা সকলে এই কালক্রমের দেখবে একটা ভিডিও বানানো আছে, সেটা একবার দেখে নেবে। কালক্রম কি হবে? সবার প্রথমে কে ছিল? সবার প্রথমে আমরা পাবো শূদ্রক, তারপরে ভারবী, তারপরে ভট্টনারায়ণ, আর সর্বশেষে আমরা পাবো শ্রীহর্ষকে। দেখো এখানে কালক্রম দেওয়া আছে, ভাস, অশ্বঘোষ, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, ভারবী, দণ্ডী আর মাঘ। তারপরে বাণভট্ট, হর্ষবর্ধন, ভবভূতি, ভট্টনারায়ণ, বিলহন, শ্রীহর্ষ, অম্বিকা দত্ত ব্যাস, পণ্ডিত ক্ষমারাও, বি রাঘবন, শ্রীধর ভাস্কর বর্ণেকর। পরের প্রশ্ন, আরাধনায় লোকস্য মুঞ্চত নাস্তি মে ব্যথা শতাং কেনাপি কার্যেন লোকস্য আরাধনাং ব্রতম। বলছে অধলিখিতম অভিকথন দ্বয়ম অস্তি। কি বলছে? এই দুটো অভিকথনের মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা? না দুটিই সত্য। অপশান কি বলছে? অপশানটা একটু দেখো। বলছে উভয়ে অভিকথনে প্রথম দ্বিতীয় সত্য, উভয় অভিকথনে অসত্য। প্রথম অভিকথন সত্য কিন্তু দ্বিতীয় অভিকথন অসত্য। প্রথম অভিকথন অসত্য কিন্তু দ্বিতীয় অভিকথন সত্য। তাহলে আরাধনায় লোকস্য মুঞ্চত নাস্তি মে ব্যথা শতাং কেনাপি কার্যেন লোকস্য আরাধনাং ব্রতম। অ্যান্সার কি হবে? যে এই উভয় যে দুটো অভিকথন, দুটো অভিকথনই সত্য। কোথায় পাচ্ছি আমরা এই দুটো অভিকথন? দেখো এখানে লাস্টের দিকে একটা পাবে যে আরাধনায় লোকস্য মুঞ্চতে নাস্তি মে ব্যথা। তাহলে উত্তর রামচরিতে রাম বলছেন যে প্রজাদের সন্তোষের জন্য স্নেহ, দয়া, সুখ, এমনকি সীতাকেও ত্যাগ করতে আমার কোনো দুঃখ নেই। তাহলে কে বলছে? রাম বলছে যে প্রজাদের সন্তোষের জন্য স্নেহ, দয়া এবং সুখ, দুঃখ, এমনকি সীতাকেও ত্যাগ করতে আমার কোনো দুঃখ সেখানে নেই। আবার কি বলছে রাম? আবার প্রথম অঙ্কের 41 নম্বরে বলছে শতাং কেনাপি কার্যেন লোকস্য আরাধনাং ব্রতম, যে কোনো কাজের দ্বারা লোকদের সন্তোষ বিধানই সজ্জনদের ব্রত। তাহলে এই যে কোনো কাজের দ্বারা লোকদের সন্তোষ বিধান যে সজ্জনদের যে ব্রত, তাহলে আমি রাম, আমি হচ্ছে সজ্জন ব্যক্তি, তাই আমি চাইলে সীতাকেও পর্যন্ত বিসর্জন দিতে পারি, কারণ সেই প্রজাদের সন্তোষ বিধানের জন্য। ক্লিয়ার? দুটো, তাহলে দুটো অভিকথন এখানে সত্য। তাহলে আরাধনায় লোকস্য মুঞ্চতে নাস্তি মে ব্যথা শতাং কেনাপি কার্যেন লোকস্য আরাধনাং ব্রতম। চলো পরের প্রশ্নে যাই। বলছে অধলিখিতেষু শ্রীধর ভাস্কর বর্ণেকরস্য কৃতি বর্ততে। শ্রীধর ভাস্কর বর্ণেকরের কৃতি মানে তার রচিত গ্রন্থগুলি কি কি? অপশান বলছে সত্যাগ্রহ গীতা, শ্রী রামদাস চরিত, শিবরাজ্যোদয়ম না বাৎসল্য রসায়নম। শ্রীধর ভাস্কর বর্ণেকরের রচিত গ্রন্থ কি কি? সত্যাগ্রহ গীতা, শ্রী রামদাস চরিতম, শিবরাজ্যোদয়ম না বাৎসল্য রসায়নম। কি অ্যান্সার হবে এখানে? শিবরাজোদয়ম আর বাৎসল্য রসায়নম। শ্রীধর ভাস্কর বর্ণেকর তার রচিত মহাকাব্য শিবরাজ্যোদয়, এখানে দুটো পাচ্ছি আমরা, শিবরাজ্যোদয়ম বাৎসল্য রসায়নম। বাৎসল্য রসায়নম আমরা কোথায় পাবো? দেখো তার আরো রচনা আছে বাৎসল্য রসায়নম, যার অপর নাম শ্রীকৃষ্ণ বাল লীলা শতকম। তিনি রচনা করেছেন শিবরাজ্যোদয়ম, লঘু কাব্য হচ্ছে শ্রমগীতা, পত্রিকা হচ্ছে সংস্কৃত ভবিতব্যম, রাষ্ট্রশক্তি মারাঠা এবং যোগ প্রকাশ, মহানাটক বিবেকানন্দ বিজয়ম,
গীতিকাব্য জবাহর তরঙ্গিনী, ভারত রত্ন শতকম, বাৎসল্য রসায়নম, শ্রীকৃষ্ণ বাল লীলা শতকম, সংস্কৃত বাগ্ময় কোশ, স্বাতন্ত্র বীর শতকম, কালিদাস রহস্যম, মহাভারত কথা, রামকৃষ্ণ পরমহংসীয়, কবিতা সংগ্রহ হচ্ছে মন্দমির মালা, তারপরে বিনোদন ব্যঙ্গ কাব্য হচ্ছে মন্দস্মিতম কাব্য, বর্ষাবিহার, শারদ বিহার, দশাবতার লীলা, মথুরাভিনিষ্ক্রমণ, মথুরা প্রবেশ, সবই তার রচনা। পরের প্রশ্নে আসো, যথোচিতং মেলনং কুরুত, এখানে যথোচিতভাবে মিলন করতে হবে। কি কি বলছে? ত্রিপুর দাহ, মালতী মাধব, সমুদ্র মন্থনম, কর্পূর মঞ্জরি, সমবকার, ডিম, প্রকরণ, ষট্টকম। তাহলে এই প্রশ্নটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা দশরূপকের প্রশ্ন। দশরূপক থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে দশরূপকে আমরা যে ষট্টক, প্রকরণ, ডিম, সমবকার, সেগুলো কাকে বলে সেই প্রসঙ্গে কিছু কথা আছে এবং সেই লক্ষণ সমন্বিত গ্রন্থগুলি কি কি সেটাও কিন্তু আছে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ত্রিপুর দাহ হচ্ছে ডিম, মালতী মাধব হচ্ছে প্রকরণ, সমুদ্র মন্থনম হচ্ছে সমবকার, আর কর্পূর মঞ্জরি হচ্ছে ষট্টকম। তাহলে 3 এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো দশরূপকের দ্বিতীয় প্রকাশে আছে যে নাটক, নাটকের নায়ক কেমন হবে? ধীরোদাত্ত নায়ক হবে। নাটকের বস্তু কেমন হবে? প্রসিদ্ধ বস্তু হবে। নাটকের রস হবে বীর আর শৃঙ্গার। নাটকের সন্ধি হবে 5টি। নাটকের অঙ্ক হবে 5 থেকে 10টি। আর নাটকের উদাহরণ অভিজ্ঞান শকুন্তলম, বেণী সংহার। প্রকরণ, প্রকরণের নায়ক কে হবে? ধীর প্রশান্ত হচ্ছে প্রকরণের নায়ক হবে। প্রকরণের বস্তু কেমন? কল্পিত হচ্ছে প্রকরণের বস্তু। প্রকরণের রস কেমন হবে? বীর আর শৃঙ্গার। সন্ধি কটি? 5টি সন্ধি। অঙ্ক কটি? 10টি। মৃচ্ছকটিক, মালতী মাধব, সারিপুত্র হচ্ছে উদাহরণ। এছাড়াও এই প্রকরণের মধ্যে 3 প্রকার নায়িকা পাওয়া যায়। পুষ্পভূষিত যে হচ্ছে কুলস্ত্রী নায়িকা, তরঙ্গবৃত্ত যে হচ্ছে বেশ্যা নায়িকা, মৃচ্ছকটির হচ্ছে মিশ্র নায়িকা। মৃচ্ছকটিক যে গ্রন্থ আমরা পাই তাতে কিন্তু আমরা মিশ্র নায়িকার প্রসঙ্গ কিন্তু আমরা পাই। এরপরে আসবে ভান। ভান হচ্ছে নায়ক হচ্ছে কেমন? বিট, বস্তু হচ্ছে কবিকল্পিত, রস বীর ও শৃঙ্গার, সন্ধি হচ্ছে 2টি, মুখসন্ধি, নির্বহন সন্ধি, অঙ্ক হচ্ছে 1টি। উদাহরণ হচ্ছে উভয়াভিসারিকা, মুকুটতারিতক, লীলা মধুরক। বলছে ভারতী বৃত্তি প্রধান রূপককে ভান বলা হয়। আর 10 প্রকার কি? লাস্যাঙ্গা। তাহলে ভান কি? বলছে ভারতী বৃত্তি প্রধান যে রূপক তাকে বলা হয় ভান। এরপরে আসবে প্রহসন। বলছে পাখণ্ডী, বিট, চেট এরা এর নায়ক হবে। এখানকার বস্তু হবে লৌকিক এবং কবিকল্পিত। রস হবে হাস্যরস, সন্ধি হবে 2টি, অঙ্ক হবে 1টি। উদাহরণ কি? কন্দর্পকেলি, লটকম, লটকমেলকম, ধূর্ত চরিত্রম। ডিম, ডিমের নায়ক নায়িকা হবে দেব গন্ধর্বাণী। বস্তু হবে প্রসিদ্ধ, রস হবে রৌদ্র, বীর, বিভৎস, অদ্ভুত, করুণ, ভয়ানক। সন্ধি হবে 4টি, অঙ্ক হবে 4টি। উদাহরণ হচ্ছে ত্রিপুর দাহ, আর বিশেষতা হচ্ছে মন্মথ মথন। এরপরে আসবে ব্যয়ক। ব্যয়কের নায়ক নায়িকা হবে ধীরোদাত্ত, বস্তু হবে প্রসিদ্ধ, রস হবে রৌদ্র, সন্ধি হবে 3টে, অঙ্ক হবে 1টি। উদাহরণ হচ্ছে মধ্যম ব্যয়ক। এছাড়া দুধঘটকোচ, দুধবাক্য, নির্ভয়ধীন, সমবকার, দানবাদীর নায়ক হবে সেখানে। বস্তু হবে প্রসিদ্ধ, রস হচ্ছে বীর, সন্ধি হচ্ছে 4টি, অঙ্ক হচ্ছে 3টি। উদাহরণ হচ্ছে সমুদ্র মন্থন, বিশেষতা মানে পঞ্চরাত্র বলে আরো একটা উদাহরণ কিন্তু আমরা সেখানে পেতে পারি। বিথি, বিথির নায়ক নায়িকা হবে 1টি বা 2টি পাত্র, বস্তু হবে কল্পিত, রস হবে শৃঙ্গার, সন্ধি হবে 2টি, অঙ্ক হবে 1টি।
বকুলবীথি, ইন্দুলেখা এগুলো উদাহরণ। কৈশিকী বৃত্তিতে নিবদ্ধ হবে হচ্ছে বিধি। এরপর আসবে অঙ্ক। অঙ্ক হচ্ছে সাধারণ, নর হচ্ছে নায়ক, বস্তু হবে ইতিহাস বা পুরাণ প্রসিদ্ধ, রস হবে করুণ, সন্ধি হবে দুটি, অঙ্ক হবে একটি। উদাহরণ শর্মিষ্ঠা যজাতি। বিশেষতা উরুভঙ্গ, কর্ণভার, উন্মত্ত রাঘব। ইহামৃগ, ইহামৃগের নায়ক নায়িকা নর অথবা এটা দিব্য হবে, দিব্য ধীরোদ্ধত, বস্তু হবে মিশ্রিত, রস হচ্ছে শৃঙ্গার, সন্ধি হচ্ছে তিনটে, অঙ্ক হচ্ছে চারটি। উদাহরণ কুসুম শেখর বিজয়, রুক্মিণী হরণ, বীর ও বিজয়, সব হচ্ছে ইহামৃগের লক্ষণ। তো তোমরা এই যে জায়গাটা পড়লে, এরকম করে আমরা কিন্তু দশরূপকের বেশিরভাগ জায়গা এরকম ছক করে করে বোঝানো আছে। যারা পেড কোর্সে অলরেডি এনরোল আছে তারাই শুধুমাত্র এগুলো ডিটেলসে পায় এবং সমস্ত কিছু ডিটেলসে পড়াশোনা করতে পারে। তোমরা যারা ডিটেলসে পড়াশোনা করতে চাইছো এবং নেট নিয়ে এবং আদার্স যত এক্সাম আছে, পিজিটি বলো, টিজিটি বলো, সেগুলো নিয়েও যখন পড়তে যাচ্ছ, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের নেটের সিলেবাস সব থেকে বেশি প্রাধান্য। সেজন্য তোমরা যারা নেট পড়তে চাও, আমাদের পেড কোর্স অলরেডি লঞ্চ আছে। তোমরা চাইলে রিসেন্ট ব্যাচ শুরু হচ্ছে, তোমরা পেড কোর্সে সকলে জয়েন হতে পারো। তোমাদের আরও ভালো ডিটেলসে ধরে ধরে তোমরা জিনিসগুলোকে পড়তে পারবে, বুঝতে পারবে। চলো এরপরে বলছে কর্পূর মঞ্জরি কেমন। কর্পূর মঞ্জরি হচ্ছে ষট্টক। এখানে দেওয়া হয়েছে যে কর্পূর মঞ্জরি হচ্ছে ষট্টক। কে রচনা করে কর্পূর মঞ্জরি? বলছে রাজশেখরেণ কর্পূর মঞ্জরি ইতি গ্রন্থ বিলিখিত। পরের প্রশ্নে আসো যে আচার্য বিশ্বনাথ নিম্নলিখিতেষু কয় কাব্য লক্ষণম খণ্ডয়তি। যে আচার্য বিশ্বনাথ কার কার কাব্য লক্ষণকে তিনি খণ্ডন করেছেন। আমরা সাহিত্য দর্পণ গ্রন্থে দেখতে পাবো যখন সাহিত্য দর্পণকার নিজের মতকে প্রতিস্থাপন করতে চাইছে যে রসই হচ্ছে সেই কাব্যের একমাত্র আত্মাস্বরূপ, রসই হচ্ছে মূল কাব্য বিষয়, যখন তিনি বর্ণনা করছেন তখন তিনি বিভিন্ন তার আগের যারা কাব্য সম্বন্ধে বলে গেছে তিনি তাদের মতকে খণ্ডন করছেন। এখানে চারজন দেওয়া আছে, চারজনের মধ্যে কোন দুজনের মতকে তিনি খণ্ডন করেছেন? তাহলে ভোজস্য, বামনস্য, ভামহস্য, দণ্ডিনহ। অ্যান্সার হবে ভোজের আর বামনের। তাহলে আচার্য বিশ্বনাথ তিনি মম্মটকে খণ্ডন করেছেন, কুন্তককে খণ্ডন করেছেন, ভোজকে খণ্ডন করেছেন, বামনকে খণ্ডন করেছেন, আনন্দবর্ধনকে খণ্ডন করেছেন। তাদের কাব্য সম্পর্কে মতামত কি ছিল? মম্মট বলছে তৎ অদৌসৌ শব্দার্থ সগুণা বনলঙ্কৃতি পুনঃ কাপি। কুন্তক বলছে বক্রোক্তি কাব্য জীবিত। ভোজ বলছে অদৌষং গুণবৎ কাব্যম অলঙ্কারৈ অলঙ্কৃতম রসান্বিতং কবিকুর্বং প্রীতিং প্রীতিং চ বিন্দতি। আনন্দবর্ধন বলছে কাব্যস্য আত্মা ধ্বনি। বামন বলছে রীতি আত্মা কাব্যস্য। সর্বশেষে এদের সকলকে খণ্ডন করে বিশ্বনাথ তার মত দিচ্ছে বাক্যম রসাত্মকম কাব্যম। ক্লিয়ার? তাহলে কাদের কাদের খণ্ডন করেছে আমরা নাম পেলাম? মম্মট, কুন্তক, ভোজ, আনন্দবর্ধন আর বামন। পরের প্রশ্নে আসো। প্রচ্ছাদ্য রাজমহিষী নৃপতে হিতার্থং কামং ময়া কৃতম ইদম হিতমিত্যবেক্ষ সিদ্ধে কোপি নাম মম কর্মণি পার্থিব অশো কিং বক্ষ্যতি ইতি হৃদয়ং পরিশঙ্কিতং মে। এতত্র কিং ছন্দ বিদ্যতে। এখানে কি ছন্দ আছে? মন্দাক্রান্ত, বসন্ত তিলকা, শার্দুল্য বিকৃতম না শিখরিণী। তাহলে প্রচ্ছাদ্য রাজমহিষী নৃপতে হিতার্থং কামং ময়া কৃতম ইদম হিতমিত্যবেক্ষ
সিদ্ধেওপি নাম মম কর্মণি পার্থিব অসৌ কিং বক্ষ্যতি ইতি হৃদয়ং পরিশঙ্কিতং মে। তোমরা যদি এটাকে গোনো, উপরের লাইনে আমরা কটা পাবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে 28 মানে টোটাল 14 করে আছে, মানে একটা পাদে 14 আছে। 14 বর্ণ যুক্ত ছন্দ কি আছে সেটা আগে আমাকে দেখতে হবে। এখানে অ্যান্সার বসন্ত তিলক কি হবে? 14 অর্থযুক্ত আমরা কিন্তু সেই বসন্ত তিলককে পাবো। দেখো বসন্ত তিলক 14 গুণিতক 4। লক্ষণ কি বলেছে? উক্তা বসন্ত তিলকা তভোজা জ গৌ গ। গণ কি? ত ভ জ জ গ গ। তাহলে উক্তা বসন্ত তিলকা তভোজা জগৌ গ। বসন্ত তিলক 14 করে 4টি পাদ সেখানে থাকে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? স্বপ্ন বাসব দত্তমে নেওয়া হয়েছে। কে বলেছে এটা? যৌগন্ধরায়ণ বলছে যে নৃপতির মঙ্গলের জন্য রাজমহিষীকে প্রচ্ছন্ন রেখে আমি যা করেছি, যে নৃপতি হিতার্থম, সেই নৃপতির হিতায়, হিতে মানে মঙ্গলের জন্য, কাকে প্রচ্ছন্ন রেখে? রাজমহিষীং প্রচ্ছাদ্য, সেই রাজমহিষীকে, রাজমহিষীং প্রচ্ছাদ্য, সেই রাজমহিষীকে প্রচ্ছন্ন রেখে কৃতম ইদম কৃতম ময়া, আমি যা করেছি সব কেমন? হিতম, তা হিতম অবেক্ষ, তা হিত এইরূপ আমি বিবেচনা করেই করেছি। সিদ্ধেওপি নাম মম কর্মণি, তাহলে আমার যে কর্ম সেই কর্মটা সিদ্ধ হয়েছে। পার্থিব অসৌ কিং বক্ষ্যতি হৃদয়ং পরিশঙ্কিতং মে, কিন্তু রাজা সেখানে যে কি বলবে একথা চিন্তা করেই আমার যে হৃদয়, সেই হৃদয় পরিশঙ্কিত হচ্ছে, মানে হৃদয় শঙ্কিত হচ্ছে। এখানে আমরা দেখলাম বসন্ত তিলক ছন্দ আছে, এখানে অ্যান্সার কি হবে? বসন্ত তিলক। তোমরা এই যে ছন্দ গণনার জন্য তোমরা সবার প্রথম অক্ষরগুলোকে গুনবে, গুনে সেটাকে 4টে পাদ দিয়ে বিভাগ করবে, করলে কিন্তু তোমরা ওভারঅল ছন্দগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। এবং তোমরা কোন ছন্দের কতগুলো করে অক্ষর খেয়াল রেখে দেবে। যেমন শালিনী 11, বংশস্থ বিলম্ব 12, দ্রুত বিলম্বিত 12, মালিনী 15, বসন্ত তিলক 14। পরের প্রশ্নে আসো। গুণানামেব দৌরাত্মাৎ সুরি ধূর্য নিযুজ্যতে অসঞ্জাত কিনস্কন্ধ সুখং সপীতি গৌরগলি ইত্যত্র কো অলঙ্কার। এখানে কি অলঙ্কার আছে? গুণানাম এব দৌরাত্মাৎ সুরি ধূর্য নিযুজ্যতে অসঞ্জাত কিনস্কন্ধ সুখং সপীতি গৌরগলি ইত্যত্র কো অলঙ্কার। অপশন কি বলছে? বক্রোক্তি, সমাসোক্তি, অর্থান্তরন্যাস না দৃষ্টান্ত। বক্রোক্তি, সমাসোক্তি, অর্থান্তরন্যাস না দৃষ্টান্ত। অ্যান্সার কি হবে? এখানে অলঙ্কার হচ্ছে অর্থান্তরন্যাস অলঙ্কার আছে। দেখো অর্থান্তরন্যাস অলঙ্কারের লক্ষণ হিসেবে বলা হচ্ছে যে সামান্যং বা বিশেষ বা তদন্বয়ে সমর্থতে তত্তুষ অর্থান্তরন্যাস সাধর্মণ ইতরেণ বা। তাহলে অর্থান্তরন্যাসের লক্ষণ কি বলছে? সামান্যং বা বিশেষ বা তদন্যেন সমর্থতে যত্তু সো অর্থান্তরন্যাস সাধর্মেণ ইতরেণ বা। এই অর্থান্তরন্যাসের মধ্যে আমরা 4টে উদাহরণ পাই। একটা সাধর্ম বিশেষ, সাধর্ম সামান্য, বৈধর্ম বিশেষ আর বৈধর্ম সামান্য। তোমাদের কাজ হচ্ছে এই উদাহরণগুলোকে মুখস্থ করে নেওয়া। সাধর্ম বিশেষের উদাহরণ দিচ্ছে নিজ দোষাবৃত্ত মনসাম অতি সুন্দরমেব ভাতি বিপরীতম পশ্যতি পিত্তপহত
শশী শুভ্রাম শঙ্খমপি পীতম। সাধর্ম সুশীত বসন অলঙ্কারায়ং কদাচন কৌমুদী। বৈধর্ম গুণানামেব দৌরাত্মাৎ ধূরি ধূর্য নিযুজ্যতে অসঞ্জাত কিনস্কন্ধ সুখং সপিতি গৌরবলী। বৈধর্মে অহহি মে বহ্ন পরাধ্যম আয়ুষা যৎ প্রিয়ং বাচ্যমিদং ময়ে দৃশম। পরের প্রশ্ন, ত্যাজ্য দুষ্ট প্রিয় অপ্যাসীদ অঙ্গুলি বুড়বক্ষতা ইতি কোষ্য কবের উক্তি। বলছে ত্যাজ্য দুষ্ট প্রিয় ওপি আসীদ অঙ্গুলি বুড়বক্ষতা। এখানে কে বলছে? বাল্মীকি বলছেন। ভাস বলছে বাল্মীক ভাসস্য কালিদাসস্য না ভারত। এটা বাল্মীকি ভাসস্য কালিদাসস্য না ভারতে, কার মত এটা? অ্যান্সার হবে এটা কালিদাসের মত। কোথায় পাই আমরা এটা? এটা আমরা রঘুবংশমের প্রথম স্বর্গে আমরা পাই। 28 নম্বর শ্লোক বলছে যে দেশ্য অপি সম্মত শিষ্ট তস্বা অত্যস্য যথৌষধম ত্যাজ্য দুষ্ট প্রিয় অপ্যাসীদ অঙ্গুলি বুড়বক্ষতা। বলছে রোগীর কাছে ঔষধ যেমন আদরণীয় দ্রব্য, তেমনি শিষ্ট ব্যক্তি শত্রু হলেও তার কাছে আদরের ব্যক্তি ছিল কে? দিলীপ। এবং প্রিয় হলেও দুষ্ট ব্যক্তি পরিত্যাজ্য ছিল। যেমন সাপে কাটা আঙুলকে লোকে পরিত্যাগ করে, ঠিক তেমনি এখানে আমরা অলঙ্কার কি পাচ্ছি? এখানে আমরা উপমা অলঙ্কার পাচ্ছি। তাহলে আমরা এই 10টা প্রশ্ন দেখলাম এবং এই 10টা প্রশ্নের যথোপযুক্ত ব্যাখ্যা আমরা কিন্তু দেখলাম। তোমরা সকলে ভিডিওটা দেখো। আর তোমরা যারা ভাবছো যে পেড কোর্সে জয়েন হবে, তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত ওভারঅল সংস্কৃতের সমস্ত কিছু তোমাদের ধরে ধরে পড়ানো হয় এবং টেক্সট বেসিস হিসেবে পড়ানো হয়, যাতে তোমরা নেটের প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে সমাধান করতে পারো। তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন হও। আর এই ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। সকলে ভালো থেকো।